এটা হচ্ছে নিজেদের মধ্যে বিপ্লবী খোঁজার জন্য এটা একটা জিনিস আছে। আপনার মধ্যে বিপ্লবী খুঁজে পান, এটা আপনি সামনে দাঁড়াবেন, আপনি স্ক্যান করে দেখা হবে। চলুন। এটা আমাদের ভগৎ সিং পাওয়া গেছে। দেখুন, আমার সঙ্গে ভগৎ সিংয়ের মিল আছে। চলুন, মিল আছে। লাকি ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবী এখানে কারারুদ্ধ হয়, বহু বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বুঝেছিলেন, বহু পরিকল্পনা রচনা করেছিলেন। তিনি এবং তার ভাই বারীন্দ্রনাথ ঘোষ বিপ্লবের শিখাকে তীব্র করার জন্য গঠন করেছিলেন অনুশীলন সভা। যুবকেরা এখানে শরীর চর্চার অনুশীলন করার জন্য আসত, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়ন। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত হয়। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হয়েছিল, এমনকি নিষিদ্ধ করা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। স্বভাবত উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম ঘোষ এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে বোমা মেরে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম ঘোষ ব্রিটিশের তারা খুশি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় 1908 সালের 32 নম্বর মুরারিপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন, এখানে প্রায় 30 জন সাহসী বন্দী ছিলেন। বিপ্লবীরা কারাগারের 4 দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কার প্রস্তাব ছিল, যেখান থেকে সহজে পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা
গগনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মুখ এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরবিন্দ এবং বালুন্দ্র ঘোষ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ গোস্বামী ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন ঘোষকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন। পিস্তল আনা হয়েছিল জেলে। কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু শর্ত দিয়ে তার আগে তারা একবার নরেন ঘোষের সঙ্গে দেখা করলেন। 1908 সালের 31 অগস্ট নরেন ঘোষের তাদের সঙ্গে দেখা করতে তার শরীরে তাকে শেষ করে বিচারে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছে। অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা করেছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অনির্বাণ শিখাকে চিরপ্রজ্বলিত রাখাই ছিল প্রকৃতি বিপ্লবীর একমাত্র কামনা। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু পিছু। সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিগড় জেলে প্রতিটি দেয়াল। আজ শতাধিক বছর পরে ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করা এই অনাবশ প্রচেষ্টা জেলের প্রতিটি দেয়ালে অনুমোদিত। গোটা ভারতবাসীর কাছে তারা চিরকাল প্রণম্য হয়ে থাকবেন। যাবো এবার, আমি যাবো তাঁতকলে, ঢুকবো তাঁতকল। এটা হলো সুতো। আচ্ছা, এইটাতে ডিজাইন করে, এই যে এইগুলো হচ্ছে ডিজাইন, নকশার সুতো করা ডিজাইন। আচ্ছা, এইটাকে বলে কি? এটাকে বলে, এটাকে বলে নলি, বাট সুতো এটাই পেছানো।
তো তাৎকল দেখালাম আপনাদেরকে। এবার আমি যাবো একটু ওয়াশরুম, খুব জোর পেয়েছে। সো গাইজ, এখন আমরা শো দেখে বেরালাম। 6টা থেকে শো ছিল, ওই শোটা দেখে এখন জাস্ট বেরালাম। আর ভিডিওটা আপনারা দেখলেন, অবশ্যই কেমন লাগলো আমার ব্লগিংটা, আর ভিতরটা কেমন লাগলো অবশ্যই আপনার ফিডব্যাকে জানাবেন, আমার কমেন্টে জানাবেন। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, নতুন যদি কেউ ভিডিও দেখে থাকো, তো অবশ্যই আমার ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে শোটা হয় 6টা থেকে, ওটা 100 টাকা করে টিকিট পার পার্সন, কিন্তু এখানে কোনো ভিডিও রেকর্ডিং বা ফটো কিছু অ্যালাউ না। যদি তুমি ভিডিও রেকর্ডিং করে ওই শোটাকে তুমি ওটা যদি তুমি পাবলিশ করো, তোমার ব্যান্ড হয়ে যাবে ভিডিওটা। তো সেই দিক দিয়ে খেয়াল রেখে সে ভিডিওটা বানাবে, শোয়ের ভিডিওটা। তো ভিডিওর একটা শো হয়, ওই শোটা তুমি করতে পারো। তো ভিডিও একটা ছোট্ট একটা শো হয়, জাস্ট 5 মিনিটে। ওই শোটা তোমরা রেকর্ডিং করতে পারো, ভিডিও রেকর্ডিং, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু একটা 6টা শোটা, ওই শোটা কিন্তু রেকর্ডিং করে আপনি ছাড়তে পারবেন না, ঠিক আছে? তো বাকি আপনি এখানে ভিতরে ঢুকে ভিডিও রেকর্ডিং, ব্লগিং সবই করতে পারবেন। বাকি ব্যাপার না। 20 টাকা টিকিট পার পার্সন, 20 টাকা 30 টাকা করে টিকিট পার পার্সন। আর শোয়ের জন্য আপনার পার পার্সন 100 টাকা করে। তো যাই হোক, আপনারা জানেন। আর বাইক হচ্ছে 5 টাকা, বাইক পার্কিংয়ে 5 টাকা পার ঘন্টা। সো সবই আপনাকে বলে দিলাম, আসুন আপনারা ঘুরে যান, ভালো লাগবে। আর সত্যি আমার ভালো লেগেছে। তো শোটা শর্টে দেখেছি, যতটা পেরেছি শর্টে দেখেছি, 40 মিনিটের শো। তো ভালো লেগেছে, খুব সুন্দর, 3D, খুব সুন্দর লেগেছে, অসাধারণ লেগেছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আপনারা আসুন, ঘুরে যান। শুনুন, আবার যে এই আমাদের আলিপুর সেন্ট্রাল জেলে ব্লগিংটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। টাটা, জয় হিন্দ।